একবার বললেই পারতো এসব তাদের প্রিফ্রেন্ড। ওরা আসবে না জানলে মরে গেলেও আসতাম না আমি। আর না তোর মতো ফাজলের সাথে মুখ নাড়াতে হতো। নারস কেন মুখ? আমি কই যাচ্ছি মুখ নাড়তে? তোর কি দুনিয়াতে আর কোনো কাম নাই বাপ? সবসময় আমার গায়ের লগে ঢলাঢলি করস কেন? সরে বস। ছোঁয়া এক লাফে সরে বসলো, চোখ মুখ কুচকে ফেললো বিরক্তিতে। ছি, কথা কি ছিঁড়ি? মাম্মাম ঠিকই বলে তুই তো থার্ড গ্রেড ছেলে। আই শুড হ্যাভ উইথ ইউ। ছোঁয়ার কথায় দাঁত বের করে হাসলো নাদিম। লম্বা হাত বাড়িয়ে ছোঁয়ার মাথায় চাটি মারলো। সিগারেটে একটা সুকটান দিয়ে বলল, ওই ইংরেজের বাচ্চা বলদ, প্লিজ প্লিজ অ্যাভয়েড মি। তোর মতো বলদ আমায় অ্যাভয়েড করলে জানি বাঁচি। উফ। নাদিমের কথা শেষ না হতেই অন্তুর আগমন ঘটল। এসেই কোনরূপ কথাবার্তা ছাড়া লাথি দিয়ে উল্টে ফেললো কাঠের বেঞ্চি। ছোঁয়া চোখ বড় বড় করে চেয়ে আছে। নাদিম শান্ত চোখে চেয়ে সিগারেটে শেষে টান দিল। অন্তু রাগে ফুঁসছে, প্রচন্ড রাগে উল্টে পড়া বেঞ্চিতেই ক্রমাগত লাথি দিচ্ছে। নাদিম শান্ত ভঙ্গিতে সিগারেটটা ফেলে পায়ে মারিয়ে আগুন নেভালো। ভ্রু নাচিয়ে প্রশ্ন করলো, এই যে লায়েক সাকিব খান, কাহিনী কি তা মামা? এসেই অ্যাকশন মুভি শুরু কইরা দিছস মারে। অন্তুর রাগ কমছে না। বেঞ্চে আরো দুটো লাথি দিয়ে নিজের চুল খামচে ধরল সে। মুখ দিয়ে অদ্ভুত তীক্ষ্ণ একটা শব্দ বের করে দুই হাতে মাথা চেপে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। অন্তু ছোঁয়ার পাশে বসতেই সরে গিয়ে নাদিমের গা ঘেঁষে বসলো ছোঁয়া। নাদিমের শার্ট খামচে ধরে ফিসফিস করে বলল, তো অন্তর সাথে কি প্যারানর্মাল কিছু ঘটেছে? ভূত প্রেত টাইপ কিছু? আমার ভয় লাগছে। নাদিম রাগে কটমট করে বলল, আল্লাহ ছয় আরে, চর থাপড়া না খাইতে চাইলে ছাড় আমারে, গরমে মরে যাইতেছি, তারপরে গায়ে আইসা পড়ে আছি। সর সর। ছোঁয়া ভয়ে ভয়ে সরে বসলো। নাদিম কপাল কুচকে বলল, হইছেটা কি? বাম গাছের মতো লাফাইতেছিস কেন? এরা চাইতেছে আমি মরে যাই, আমি বলে এদের শান্তি। সালা সব কটাকে খুন করতে পারলে শান্তি পাইতাম। ছসরা করে দিল কলিজা। নাদিম হতাশ দীর্ঘশ্বাস ফেলে অন্তুর দিকে চেয়ে রইল। ছোঁয়ার চোখে মৃদুমন্দ ভয়। ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। রবীন্দ্র সরোবরে লেকের পাশে বসে আছে আরফান, নম্রতা। দুজনেই নিশ্চুপ। এই নিশ্চুপ অনুভূতিগুলোই কত প্রবল, কত তীব্র। নিঃশ্বাসের শব্দগুলো যেন এক একটা বার্তা, অপ্রকাশিত কিছু অভিমান। বিকালের তেরছে আলো এসে পড়ছে লেকের জলে, চিকচিক করছে টলটলে পানি। সেদিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললো আরফান। গত 2.5 ঘন্টা থেকে নিশ্চুপ হয়ে বসে আছি আমরা। নম্রতা তাকালো। গরম আর ঘামে কাজলে রেখা খানিক লেপটে গিয়েছে চোখে। ঘরমাক্ত তেলতেলে মুখটা বড্ড স্নিগ্ধ লাগছে। আরফান অভিমানী চোখ দুটোতে নিষ্পলক চেয়ে থেকে ঢোক গিলল। নম্রতার ঠোঁটে বাঁকা হাসি ফুটতে চোখ দুটো গিয়ে আটকালো পাতলা ঠোঁট জোড়াতে। আপনি সবসময় টাইম টু টাইম কাজ করেন, 1 মিনিট এপাশ ওপাশ নয়, কাট টু কাট। আরফান নম্রতার ঠোঁট থেকে চোখ সরিয়ে চোখের দিকে তাকালো। আমি অযথা সময় নষ্ট করতে পারি না, ছোটবেলার অভ্যেস। হুটহাট হারিয়ে যাওয়াও হয়তো কিছু মানুষের ছোটবেলার অভ্যাস। আরফান ছোট্ট একটা শ্বাস টেনে নিয়ে বলল, আপনি কথায় কথায় এত ফোড়ন কাটেন কেন বলুন তো? সত্য বললে মানুষ ফোড়নই ভাবে। কথাটা বলে মুখ ঘুরালো নম্রতা। আরফান দীর্ঘশ্বাস ফেলল। আমাদের কি আর কোনো কথা নেই? আপনার পুরো নাম কি? আফরান নিষ্প্রভ। ব্যাপারটা কি? ছদ্মবেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছেন কেন? আরফান হাসলো। নম্রতার রক্তিম মুখটার দিকে চেয়ে বলল, ছদ্মবেশ কোথায়? আরফান, নিষ্প্রভ দুটোই আমার নাম। তবে নিশাদ ভাইয়া জানে না কেন এই নাম? উনি তো আপনার ভালো বন্ধু, তাই না? নিশাদ আমার কলেজের বন্ধু। তাছাড়া স্কুল, কলেজ বা ভার্সিটিতে কাউকেই জানানো হয়নি এই নাম। নিষ্প্রভ নামটা আমার ব্যক্তিগত। এই নামে ডাকার অধিকার শুধুমাত্র কিছু ব্যক্তিগত মানুষদেরই। মানুষ আবার ব্যক্তিগত হয় নাকি? আপনার সে যদি ব্যক্তিগত হতে পারে তাহলে মানুষ ব্যক্তিগত কেন হবে না? আপনি কোনোভাবে আপনার সেকে পশু শ্রেণীর অন্তর্ভুক্ত করে ফেলেননি তো? আরফানের কথায় হেসে ফেলল নম্রতা। আরফান হাসলো। লেকের জলে দৃষ্টি রেখে হঠাৎই প্রশ্ন করলো সে, আপনি নিশাদকে ওভাবে খুঁজছিলেন কেন? আমি তো ভেবেছিলাম ওর সাথে আপনার বিশেষ কোনো সম্পর্ক আছে। সেটা আমি বলবো না, পারলে নিজে খুঁজে বের করুন, নয়তো কৌশল দমন করুন। আপনার বিষয়ে কৌতূহল দিনকে দিন বাড়ছে, বই কমছে না। এই অপ্রতিরোধ্য কৌতূহল দমন করাও যাচ্ছে না। এত এত কৌতূহল মাথায় নিয়ে আজ রাত থেকে আমার ঘুম হবে বলে মনে হচ্ছে না।
নম্রতা সন্দিহান কণ্ঠে বললেন, তার আগে বলুন আপনার প্রিয় মানুষটিকে। কার জন্য অত উতলা হয়ে উঠতেন আপনি? 5টা বাজতেই কার কাছে ছুটে যেতেন? বিয়ে টিয়ে করে ফেলেননি তো? বিয়ে করে ফেললে কি করবেন? নম্রতা জ্বলন্ত চোখে চেয়ে রইল। কিছুক্ষণ নীরব দৃষ্টি বিনিময়ের পর হঠাৎই অদ্ভুত এক কাজ করে বসলো নম্রতা। আরফানের পাঞ্জাবির কলার খামচে ধরে নিজের দিকে টেনে নিল। শক্ত কণ্ঠে বলল, খুন করে ফেলবো। প্রেম করবেন একজনের সাথে আর বিয়ে অন্যজনকে? এত সহজ? নম্রতার হঠাৎ আক্রমণে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো আরফান। চোখ ঘুরিয়ে একবার নম্রতার হাতের দিকে তাকালো, তারপর চোখ দুটো নিবদ্ধ করলো নম্রতার খ্যাপাটে মুখে। নম্রতার টানা টানা অভিমানী চোখ, ছোট্ট সুন্দর মুখটা এতটা কাছে পেয়ে বুকের ভিতর অবাধ্য তরল এক চাওয়া উকি দিল। খুবই সন্তর্পণে চোখ নামিয়ে নম্রতার ঠোঁটের দিকে তাকালো সে। মৃদু কণ্ঠে উত্তর দিল, তাহলে আপনি এত নাচানাচি করে বিয়ে শপিং করলেন যে? একজনকে প্রেমে ডুবিয়ে অন্যজনকে বিয়ে করার এত তাড়া? আরফানের কথায় চাহনিতে কি ছিল জানা নেই, তবে হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেল নম্রতা। আরফানের কলার ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল সে। ঠোঁটে ঝুলতে লাগলো অপ্রতিরোধ্য লাজুক হাসি। আরফানও হাসলো নিঃশব্দে। পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুলের মালা বের করে বলল, 5টা থেকে 7টা সময়টুকু শ্যামলতা আর আমার একান্ত কিছু সময়। ওই সময়টুকুতে এমনি কোনো একটা বেঞ্চে বেলি ফুলের মালা হাতে বসে থাকতাম আমি। শ্যামলতা তখন খুব আয়োজন করে আমার কল্পনায় আসতো, পাশে বসতো। পরনে থাকতো সাদা লাল শাড়ি, খোলা চুল, চোখে কাজল। শ্যামলতা নিরন্তর গল্প করত, হাসতো, অভিমান করত। আমি তাকে ফুল দিতেই সে খুশিতে ঝুমঝুম করে ফুল নিয়ে চুলে বাঁধত। কখনো শহরের অলিগলিতে উদ্দেশ্যহীন হেঁটে আমার দস্যি শ্যামলতাটাকে খুঁজে বেড়াতাম। কখনো বা গ্রন্থাগারের থলি মাখা বইগুলোতে চেয়ে থাকতাম নির্বিশেষ। আবার কখনো শ্যামলতার বেলি ফুলের রাজ্যে কণ্ঠ ডুবে থাকতাম, উল্টে পাল্টে দেখতাম তার ছেলে মানুষই প্রেমপত্র। এটুকু বলেই থামলো আরফান। নম্রতার দিকে ফিরে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আপনি কি জানেন, আমি শ্যামলতাকে বিয়ে করে ফেলেছি আমার কল্পনায়। কল্পনায় সে আমার স্ত্রী, বড় অবাধ্য স্ত্রী। সেদিন আপনি জড়িয়ে ধরার পর থেকে বউ হারিয়ে বিপত্নিক হয়ে গিয়েছে আমি। বউ কল্পনায় হানা দিচ্ছে না, আমার পাশে বসছে না, তার জায়গায় সতর্কে বসে আছেন আপনি। আপনিও বড় অবাধ্য। অবাধ্য রমণীর চুল ছাড়া অন্য কারো চুলে বাধা পড়তে তার খুব বেশি আপত্তি। নম্রতা উঠে দাঁড়ালো। আরফানের হাতে চিঠির খামটা ধরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল, বেলি ফুলের মালাকে বলে দেবেন এই অবাধ্য রমণী তাকে গ্রহণ করতে পারছে না। অবাধ্য রমণীর রাজ্যে তীব্র অবরোধ চলছে। যদি কখনো অবরোধ ভেঙে জোয়ার আসে, অভিমান ভেঙে চুরে লজ্জা আসে, সেদিন ভেবে দেখা যাবে। ততদিন অপেক্ষা চলুক। বেলি ফুলের আজ তীব্র অপেক্ষার দিন। কথাটা বলে ফেরার পথে পা বাড়ালো নম্রতা। 2-1 পা এগিয়ে যেতেই পেছন থেকে হাত আঁকড়ে ধরল কেউ। নম্রতা ফিরে তাকানোর আগেই ঘাড়ের কাছে পেল গরম নিঃশ্বাসের স্পর্শ। নম্রতার শরীরে কাঁপুনি দিয়ে উঠল, নিঃশ্বাস হলো ঘন। কেউ একজন খুব যত্ন করে মালা জড়ালো তার চুলে। হাতটা ছেড়ে দিয়ে ফিসফিস করে বলল, অবাধ্য বেলি ফুলের অত ধৈর্য নেই, অবাধ্য সুন্দরী, অত অপেক্ষা তার সইবে না। নম্রতা এক মুহূর্ত দাঁড়ালো না। এখানে আর দাঁড়িয়ে থাকা চলে না। এই লোকের সামনে দাঁড়িয়ে থাকলে তার নিশ্চিত মৃত্যু, অনুভূতিময় ভয়ানক মৃত্যু। আজ সপ্তাহখানেক পর মৌসিকে পড়াতে এসেছে নাদিম। গোটা সপ্তাহ নিরুদ্দেশ থাকার পরও তাকে কোনো রূপ প্রশ্ন করা হয়নি। কেন প্রশ্ন করা হয়নি তা ঠিক ধরতে পারছে না নাদিম। ধরার জন্য যে বিশেষ চেষ্টা চালাচ্ছে এমনটাও নয়। তার চোখে মুখে বিন্দুমাত্র চিন্তা বা আগ্রহ দেখা যাচ্ছে না। মৌসি মাথা নিচু করে ইংরেজি ট্রান্সলেশন করছে। গায়ে কটকটে লাল কামিজ। রোজকার চেহারাটা আজ একটু বেশি সতেজ, চোখে মুখে হাসি হাসি ভাব। মৌসি লেখা থামিয়ে মাথা উঁচিয়ে তাকালো, চোখে তার প্রগাঢ় চঞ্চলতা। নাদিম ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার? মৌসি হাসলো, সাথে সাথে যেন বাম গালের এক চিমটি মাংস অদৃশ্য হয়ে গেল কোথাও। গালের মাঝ বরাবর ছোট্ট একটা গর্ত তৈরি হলো। ভারী মিষ্টি দেখালো সেই মুখ, পাতলা ঠোঁট নেড়ে শুধালো, আমার একটা ইচ্ছে পূরণ করবেন স্যার প্লিজ? মৌসির আশা ভরা শৌকতুক চোখের দিকে তাকিয়ে খুবই স্বাভাবিক কণ্ঠে জবাব দিল নাদিম। না। মৌসির মুখটা মুহূর্তেই চুপসে গেল। এ লোকটা ভারী অভদ্র, বিন্দুমাত্র ম্যানার্স নেই। মুখের উপর কথা বলতে 2 সেকেন্ডও ভাবতে হয় না তার। না শুনেই না করে দিলেন কেন? এভাবে কাউকে না করতে নেই, মিছে মিছে তো রাজিও হতে পারতেন।
আমি নিশ্চয়ই ভয়াবহ কিছু চাইতাম না। মৌসির কণ্ঠে তরল অভিমান। নাদিম মৃদু হেসে বলল, আমি অযথা মিথ্যা বলি না মৌসি। তাই বলে এইভাবে অপমান করবেন? অপমান করলাম নাকি? করলেনই তো। অ্যাটলিস্ট ইচ্ছেটা জিজ্ঞাসা করতে পারতেন। নাদিম দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ইচ্ছে শোনার ইচ্ছে আমার হয়নি বলেই জিজ্ঞেস করিনি। নিজের ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে অন্যের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া আমার পছন্দ নয়। মৌসির মুখের অন্ধকার কেটে গেল। বই খাতা গুছিয়ে রেখে উৎসাহী কণ্ঠে বলল, আজ পড়বো না, শিখবো। কি শিখবে? বই খাতা বন্ধ করে রাখলে শিখবে কিভাবে? নাদিমের প্রশ্নে খুশি হয়ে গেল মৌসি। উজ্জ্বল মুখে বলল, বই খাতা দিয়ে হবে না, প্র্যাকটিক্যালি শিখবো। মানে? মৌসি দ্রুত হাতে টেবিলের ড্রয়ার খুলল। ড্রয়ার থেকে সাদা কাগজে মোড়ানো একটা সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করলো। মৌসির ড্রয়ারে সিগারেট আর দেশলাই দেখে অবাক হলো নাদিম। কৌতূহলী চোখে দেখতে লাগলো মৌসির অদ্ভুত সব কর্মকাণ্ড। মৌসি একটা সিগারেট বের করে উল্টো করে মুখে দিল। সিগারেটের প্যাকেটটা নাদিমের দিকে বাড়িয়ে দিয়ে বলল, সিগারেট খাওয়া শিখবো। নিবেন স্যার আপনার পছন্দের সিগারেট? বেনশেন। একটা প্যাকেটে 280 টাকা নিয়েছি। দামটা ঠিক আছে না? নাদিম সিগারেট নিল না, তবে জবাব দিল, হ্যাঁ, দাম আছে। আমার হাতে সিগারেট দেখে অবাক হচ্ছেন না স্যার? একদমই হচ্ছি না তা নয়, তবে যতটুকু হয়েছে ততটুকুই হওয়া উচিত হয়নি। মেয়েদের হাতে সিগারেট থাকাটা অবাক হওয়ার মতো কিছু নয়। অনেক মেয়ে সিগারেট খায়। মৌসি একটু অসন্তুষ্ট হলো। মুখ থেকে সিগারেটটা সরিয়ে শক্ত কণ্ঠে বলল, সব মেয়ের সাথে আমার তুলনা করবেন না। আমি সব মেয়েদের মতো নয়। সিগারেটের প্যাকেটটা আমি আপনার জন্য কিনেছি। আপনি কি আমার সামনে বসে একটা সিগারেট খাবেন? না। মৌসির চোয়াল শক্ত হলো। নাদিমের মুখে স্থির দৃষ্টি রেখে বলল, আপনার জন্য সিগারেটের প্যাকেট কিনেছি বলে কি আপনার মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়েছি? নাদিম হাসলো। মৌসি কড়া কণ্ঠে জবাব দিল, হাসবেন না স্যার, আমি আপনার প্রেমে পড়েছি এমন ভুল ধারণাও রাখবেন না। সেদিন আপনাকে সিগারেট খেতে দেখে হঠাৎই সিগারেট কিনতে মন চাইলো। আমিও এমনই একটা প্যাকেট ড্রাইভারকে গিফট করেছি। এটা বড় কোনো ব্যাপার না। মৌসির রূঢ় কথার কোনোটি নাদিমকে তীব্র আঘাত হানলো বলে মনে হলো না। মৌসি বিরক্ত চোখে চেয়ে রইল। নাদিম ফোন হাতে উঠে দাঁড়ালো। অত্যন্ত দায়সারা কণ্ঠে বলল, তুমি নিজেই নিজেকে ডিসক্লোজ করছো মৌসিন। তুমি কাকে কি গিফট দিচ্ছ আর কাকে দিচ্ছ না তাতে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রয়োজনে অপ্রয়োজনে দামি গাড়ি নিয়ে ছায়ার মতো কাকে লক্ষ্য করে বেড়াচ্ছ তাতেও আমার আগ্রহ নেই। আমার আগ্রহ খুবই সীমিত। আমার সীমিত আগ্রহে তুমি বা তুমি সম্পর্কিত কোনো ব্যাপার নেই। মৌসি মাথা নিচু করে ফেললো। খুবই সুনিপুণভাবে ধরা পড়ে গিয়েছে সে। দূর থেকে নাদিমের আড্ডা মহলে নির্নিমেষ তাকিয়ে থাকার ব্যাপারটা খুবই নগ্নভাবে জেনে গিয়েছে নাদিম। খেয়ালও করেছে। লজ্জা আর অপমানে ভেতরটা টলমল করছে তার। মৌসির গলা দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বহু কষ্টে বলল, আপনি কাল আসবেন না স্যার? নাদিম তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আমি অভদ্র মেয়েদের ঠিক সহ্য করতে পারি না মৌসি। মৌসির টলমলে চোখ দুটোতে এবার বর্ষণ হলো। আত্মসম্মানের এমন রূঢ় বলিদানে টলমল করছে তার বুক। প্রচন্ড রাগে জ্বলে যাচ্ছে শরীর। নাদিমের এই মুখের উপর কথা বলে দেওয়ার স্বভাবটাই একসময় অসহ্য লাগতো মৌসির। রাগ লাগতো, বিরক্ত লাগতো। দুর্ভাগ্যবশত আজ নাদিমের এই স্বভাবটার জন্যই তাকে এত ভালোবাসে মৌসি। নাদিম সবসময় কেন এত অবহেলা করে তাকে? 2 টাকার দামও দেয় না। মৌসিকে এতটাই তুচ্ছ? টাকা পয়সা সৌন্দর্য কোনো কিছুতে পিছিয়ে নেই মৌসি। তবুও কেন এত বিরাগ নাদিমের? এই যে মৌসি লুকিয়ে চুরিয়ে নাদিমকে দেখে, তার সিগারেট খাওয়ার মতো তুচ্ছ স্বভাবটাতেও ভাবনাতে মুগ্ধ হয়। মেয়ে বান্ধবীরা তাকে একটুখানি ছুঁয়ে দিলে কেঁদে ভাসায়। এসব কি চোখে পড়ে না নাদিমের? মৌসির মতো অত আয়োজন করে কেউ কি ভালোবাসতে পারবে তাকে? তবুও নাদিম উদাসীন। আচ্ছা, আর কি চায় নাদিম? নাদিমের চাহিদার মৌসির মাঝে কেন নেই? আধা ঘন্টা হলো হাসপাতাল থেকে বাসায় ফিরেছে আরফান। গায়ে তার 1000 টন ক্লান্তি। গত 3 দিন ভয়ানক ব্যস্ততায় সময় কেটেছে তার। নম্রতার সাথে যোগাযোগটাও হয়ে ওঠেনি। যোগাযোগটা মূলত আরফান ইচ্ছে করে করেনি। আরফান নম্রতাকে সময় দিতে চায়। একটু সময় তার নিজেরও প্রয়োজন। একটা সম্পর্ক এগিয়ে নিতে যে মানসিক বোঝাপড়াটা দরকার তা এখনো গড়ে ওঠেনি তাদের। আরফান বাইরের পোশাক গায়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। পুরো ঘরে বেলি ফুলের সুবাস। জানালার ভারী পর্দা ভেদ করে আসছে শরতের শিশিরের বাতাস। চাঁদের আলোয় চকচক করছে থোকা থোকা বেলি ফুলের রাজ্য। সেই রাজ্যে মুহূর্তে উদয় হলো শ্যামলতা। সেই লাল পেরে সাদা শাড়ি, আলতা রঙা খালি পায়ে পায়েল বাজছে। বেলি ফুলের সৌরভে ভরে আছে তার শরীর। দু চোখে তীব্র অভিমান নিয়ে চিঠির কথাগুলো আউড়ে চলেছে পাতলা সুন্দর ঠোঁট নেড়ে। শোনো,
আজ আমার মনটা খুব খারাপ। এই মনটা খারাপ ছিল দীর্ঘ 4 বছর। প্রগাঢ় এক মন খারাপ নিয়েই কিশোরী থেকে যুবতী হয়েছি, নিতান্তই বাচ্চা থেকে পরিপূর্ণ নারী হয়েছি। তুমি প্রশ্ন করেছিলে তুমি হারিয়ে গিয়েছো নাকি হারিয়ে ফেলেছো আমায়। আমি প্রশ্ন করতে চাই, তুমি কি ভালোবেসেছিলে নাকি জাদু করেছিলে আমায়? না দেখে না শুনে এক কাল্পনিক পুরুষের প্রতি এই প্রগাঢ় ভালোবাসা কি করে তৈরি হয়েছিল জানি না। কি করে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছিলাম জানি না। হয়তো কিশোরী ছিলাম বলেই। তুমি একবার বলেছিলে কিশোরীরা খুব যত্ন করে চিঠি লিখতে পারে, যুবতীদের সেই গুণ থাকে না। আজ পরিপূর্ণ যুবতীর রূপে অধিষ্ঠিত হয়ে বুঝতে পারছি সেই গুণটা আসলেই যুবতীদের থাকে না। থাকতে দিন। তোমার নামে এই চিঠিটা আমি লিখতে পারছি না। কালো অন্ধকার শব্দ ভাণ্ডারে ছোট ছোট ভালোবাসাময় শব্দ আমি খুঁজে পাচ্ছি না। বারবার আটকে যাচ্ছে কলম। ইচ্ছে হচ্ছে নীলাভ এই কাগজটিতে মন খারাপের দীর্ঘ গল্পটা ছড়িয়ে ছিটিয়ে দিই। এই ভয়ানক মন খারাপের সাথে তোমার অস্তিত্ব যে কতটা প্রগাঢ় ছিল তা তুমি দেখো। একটিবারের জন্য হলেও চমকে ওঠো, উপলব্ধি করো তুমি বড় নিষ্ঠুর। এই 4 বছরে অনেক বদলেছি আমি। হারিয়েছি আমার চঞ্চলতা, হারিয়েছি এক সমুদ্র চোখের জল। এত কিছু হারিয়েছি শুধু তোমার জন্য। কত কত প্রশ্ন মাখা চিঠি জমিয়েছি শুধু তোমার নামে। সব কয়টার উত্তর চাই আমার। প্রশ্ন মাখা চিঠিগুলো আকাশে উড়িয়ে আমাকে সাপ মুক্ত করো প্লিজ। এই বন্দিনী রাজকন্যাকে শেকল মুক্ত করে অনুভূতির সাগরে ভাসিয়ে দাও। আমি সত্যি ভাসতে চাই, শরতের মেঘের মতোই উঠতে চাই। আমার বড্ড দুঃখ, বুঝলে? আমি খুব দুঃখী। গত 4 বছর 4380টি রাত শুধু তোমায় দেয়া শাস্তির কথা ভেবেই কাটিয়েছি আমি। কতটা দুঃখ তোমায় দেব বলে জমিয়ে রেখেছিলাম জানো। কিন্তু তুমি যখনই সত্যি এলে তখন কেমন অসহায় হয়ে পড়লাম দেখো। কিভাবে এত দুর্বল হয়ে পড়লাম আমি। আমি তোমাকে ক্ষমা করতে চাই না, কিন্তু এই না চাওয়াটা আমার কথা শুনছে না। তোমাকে তীব্র দুঃখ দিতে চেয়েও পারছি না। বড় দুঃখ হচ্ছে আমার। এই দুঃখ কি করে তারাই বলো? তোমার শ্যামলতা। পাশ থেকে খিলখিল হাসির শব্দে ভাবনা কাটে আরফানের। চোখ মেলে পাশে তাকায়। আরফানের পাশে অর্ধেক শরীর বিছানার বাইরে ঝুলিয়ে শুয়ে আছে নিদ্রা। খিলখিল করে নিরন্তর হেসে চলেছে। হাসির দাপটে তার শরীর কাঁপছে। আরফান নিজেও হাসলো। উঠে বসতে বসতে বলল, হাসছো কেন? নিদ্রা উঠল। বিছানায় পা মুড়ে বেশ আরাম করে বসে বলল, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কার সাথে কথা বলছিলে? খুবই অড টাইপ কথা বলছিলে, আমি শুনে ফেলেছি। অড টাইপ? কখনো নয়। আমি খুবই মিষ্টি একটা মেয়ের সাথে কথা বলছিলাম। মিষ্টি মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে হয়। আমি নিশ্চয়ই মিষ্টি কোনো কথা বলেছি। তুমি মিথ্যে বলছো। নিদ্রা চোখ বড় বড় করে বলল, মিষ্টি মেয়ে? ও মাই গড, হু ইজ দিস সুইট গার্ল? তুমি কি প্রেমে পড়েছো? আরফান উঠে দাঁড়ালো। জানালার পর্দাটা পুরোপুরি সরিয়ে দিয়ে ভারী নিঃশ্বাস নিল। রহস্যময়ী হেসে বলল, অনেকটাই। কি বলছো? কে সেই মেয়ে? তুমি তাকে চেনো? নিদ্রা ভাবে। বেশ কিছুক্ষণ আকাশ পাতাল চিন্তা করে লাফিয়ে উঠে বলল, ও মাই গড, ও মাই গড, ওই ছোড়াছুড়ি মেয়েটা? তুমি ওই ছোড়াছুড়ি মেয়েটার প্রেমে পড়েছো? সাংঘাতিক। নিদ্রার এমন অদ্ভুত সম্বোধনে হেসে ফেলল আরফান। ওর নাম ছুড়াছুড়ি নয়, ওর নাম শ্যামলতা। নিদ্রা অবাক হয়ে বলল, শ্যামলতা? বেশ মিষ্টি নাম তো। শ্যামলতাও কারো নাম হয়? হ্যাঁ হয়। নিদ্রার নাম নিয়ে খুব একটা ঘাটাঘাটি করলো না। আপ্লুত কণ্ঠে বলল, তুমি কবে বিয়ে করছো? মনে হয়। তার মানে আমি বুড়ি হওয়ার আগেই হ্যান্ডসাম একটা বর পেয়ে যাচ্ছি। আরফান হেসে বলল। নিদ্রা খুশি হয়ে মায়ের কাছে ছুটল। তাকে দুর্দান্ত এক খবর দিতে হবে, এখনই এবং এখনই দিতে হবে। আরফান বাইরে কাপড় ছেড়ে ফ্রেশ হলো। তারপর ছাদের মাঝ বরাবর বেলি ফুলের রাজ্যে চেয়ার টেনে বসলো। ছাদের সব লাইট অফ করে পুরাতন এক হারিকেন জ্বালালো। নম্রতা চিঠিতে একবার বলেছিল তার ছোট্ট ঘরে লণ্ঠন থাকবে। আরফান বহু কসরত করে প্রাচীন লণ্ঠন জোগাড় করেছে। প্রায় 5 বছর আগে। আকাশে হলদেটে চাঁদ, চারিদিকে সাদা বেলি ফুলের রাজত্ব। তার মাঝে লণ্ঠনের আলোয় একলা এক যুবা প্রিয়তমাকে চিঠি লিখছে। শরতের শিশিরের হাওয়ায় মৃদু মৃদু উঠছে যুবকের কপালে পড়ে থাকা চুল। বেলি ফুলের রাজ্য হচ্ছে আনন্দময় হেলদোল।
এক টুকরো আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে নম্রতা। মেজাজ তার চূড়ান্ত খারাপ। এই নিষ্প্রভ নামক ছেলেটিকে একদম দেখে নিবে সে। পেয়েছেটা কি? নম্রতার প্রতি বিন্দুমাত্র টান আছে তার? কই, নম্রতা তো খুঁজে পায় না। 3 দিন যাবত কোনো যোগাযোগ নেই, অথচ দেখা হলে গদগদ সংলাপ। আরেকবার শুধু আসুক কাছে, ধাক্কা দিয়ে যদি হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।